এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়ার উত্তরসূরি তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন। হঠাৎ করেই বাংলাদেশ নিয়ে তৎপরতা শুরু করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পশ্চিমবঙ্গ সফরের পর এবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে করা এক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দেন তিনি। অজিত দোভালের সাথে সেই আয়োজনে অংশ নেন দেশটির বেশ কয়েকজন কূটনীতিকও। বাংলাদেশ এক সময় আমি আওয়ামী লীগ করতাম, 40 বছর আমি আওয়ামী লীগ করেছি। আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, সেক্রেটারি ছিলাম, আওয়ামী লীগের এমপি ছিলাম, সেন্ট্রাল এক্সিকিউটিভ। খুব এটা জানেন সবাই আপনি, আমার তো আর বলার কিছু থাকে না। এখন আমি কিছু বললেই বলে উনি আওয়ামী লীগের পক্ষে বলে। এখন আমি যদি আপনাকে যে মুক্তিযুদ্ধ বললেই যদি পিছনের ছবিটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই যে অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলো এখন দেখতে পাবেন। তার আগে বলবো, প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়ার উত্তরসূরি তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন। গত 2-3 দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছেন। তারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাপ যদি নেতা হয় তাহলে ছেলেরাও কি নেতা হবে নাকি? আমি সুস্পষ্টভাবে বলতে চাই সে অর্বাচীন নাবালক বাচ্চাদের ব্যাপারে। তারা অত্যন্ত ঘৃণিতভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়ার উত্তরসূরি তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন। আপনাদের মতো নাবালক উপদেষ্টা, নাবালক নেতারা এইভাবে কথাবার্তা বলবেন না, দেশকে বিভক্ত করবেন না। তারেক রহমান বাংলাদেশের অবিস্বাদিত নেতা, উনি বাংলাদেশে ফিরে আসবেন, বাংলাদেশের নির্বাচন হবে। উনি 31 দফা দিয়েছেন 2.5 বছর আগে। যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে আপনারা সংযোজন করতে পারেন, এটা উনি বলেছেন। উনি বলেছেন বিএনপি যদি 250 না 280 সিট পায়, বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিল, আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব, কারণ শেখ হাসিনা বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় নাই। 27 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তার পরিবার লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। এই টাকা ফেরত আনতে হলে আমাদেরকে একটি ঐতিহাসিকভাবে একটি জাতীয় সরকার গঠন করে, সৎ মানুষের সরকার গঠন করে আমাদের দেশ পরিচালিত করতে হবে। যেমনিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তালাবিহীন ঝুলি থেকে বাংলাদেশ। হঠাৎ করেই বাংলাদেশ নিয়ে তৎপরতা শুরু করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পশ্চিমবঙ্গ সফরের পর এবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে করা এক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দেন তিনি। অজিত দোভালের সাথে সেই আয়োজনে অংশ নেন দেশটির বেশ কয়েকজন কূটনীতিকও। বাংলাদেশ নিয়ে ভারতের সেনা প্রধানের প্রচ্ছন্ন হুঁশিয়ারির পর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং অজিত দোভালের এমন তৎপরতা ফলাও করে প্রচার করছে দেশটির গণমাধ্যমগুলো।
ভারতীয় নিরাপত্তা কাঠামোর অন্দরমহলের অজিত দোভাল পরিচিত জেমস বন্ড হিসেবে। এর আগে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক ৩৭০ ধারা রদের পর ক্র্যাকডাউনের মূল হোতা হিসেবে বিবেচনা করা হয় অজিত দোভালকে। এবার বাংলাদেশ নিয়ে তার এই অতি তৎপরতাকে রহস্যজনক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অজিত দোভালের প্রতিষ্ঠিত বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠানটি ভারতের কট্টরপন্থী বিজেপি সরকারের সহযোগী হিসেবেই পরিচিত। এমনকি বিজেপি ও নরেন্দ্র মোদীর হয়ে প্রচারণা চালানোর কাজও করে এই প্রতিষ্ঠান। এবার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অন্তহীন নিপীড়ন নামে এক প্রদর্শনীর আয়োজন করেছে ফাউন্ডেশনটি। দিল্লিতে প্রতিষ্ঠানটির এই আয়োজনে যোগ দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বিশেষজ্ঞ, গোয়েন্দা ব্যক্তিত্ব, কূটনীতিক, গণমাধ্যম কর্মীরা যোগ দেন অজিত দোভালের সাথে। প্রদর্শনীতে বিভিন্ন তথ্যচিত্রে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বৈষম্য ও সহিংসতার কথা তুলে ধরা হয়েছে বলে জানাচ্ছে ভারতের গণমাধ্যমগুলো। প্রদর্শনী ঘুরে দেখার পর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনাতেও অংশ নেন কূটনীতিকরা। সেখানে সংখ্যালঘুদের উপর মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগও জানানো হয়। শুধু হিন্দুরাই নন, বরং বৌদ্ধ, খ্রিস্টান ও আহমদিয়া মতাদর্শে বিশ্বাসীরাও বাংলাদেশে চরম নির্যাতন এবং জোরপূর্বক উচ্ছেদের শিকার হচ্ছেন বলে দাবি করেন তারা। শুধু সচেতনতা বাড়ানোই নয়, বরং বাংলাদেশের চলমান পরিস্থিতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতেই এসব তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে ফাউন্ডেশনটির আয়োজকরা। বাংলাদেশ পরিস্থিতি ভারতের নিরাপত্তার জন্য হুমকি জানিয়ে এই নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি তুলছেন ভারতের রাজনীতিকরা। বাংলাদেশ পরিস্থিতির প্রেক্ষাপটে চলতি মাসেই পশ্চিমবঙ্গ সফর করেন ভারতের উগ্রপন্থী আরএসএস এর প্রধান মোহন ভগবত। কিছুদিন আগেই বাংলাদেশে পাকিস্তানের গুপ্তচর সংস্থার উপস্থিতির দাবি তুলে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। এরপরই বাংলাদেশ সীমান্তে সন্ত্রাসীদের তৎপরতার কথা জানিয়ে পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী রাজ্যগুলোতে মিটিং করেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সংখ্যালঘু নির্যাতন সহ বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতের অপপ্রচার ও মিথ্যা প্রচারণা দিন দিন বেড়ে চলেছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এমন অভিযোগের জবাবে ঢাকার তরফ থেকে দিল্লিকে আবারও বার্তা দেয়া হয়েছে। সংখ্যালঘু ইস্যুকে দেশের অভ্যন্তরীণ বিষয় জানিয়ে ভারতের গণমাধ্যমগুলো এই নিয়ে বিকৃত তথ্য প্রচার করছে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগ করতাম, 40 বছর আমি আওয়ামী লীগ করেছি। আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, সেক্রেটারি ছিলাম, আওয়ামী লীগের এমপি ছিলাম, সেন্ট্রাল এক্সিকিউটিভ। খুব এটা জানেন সবাই আপনি, আমার তো আর বলার কিছু থাকে না। এখন আমি কিছু বললেই বলে উনি আওয়ামী লীগের পক্ষে বলে। এখন আমি যদি আপনাকে যে মুক্তিযুদ্ধ বললেই যদি পিছনের ছবিটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাইশে উঠে, আমি কি করতে পারি? মুক্তিযুদ্ধ বললেই যদি যুদ্ধার খাতায় জেনারেল জিয়ার নামটা মেজর জিয়া ভাইসা উঠে, আমি কি করতে পারি? মুক্তিযুদ্ধ বললেই যদি মুজিবনগর সরকারের তাজউদ্দিন নজরুলের চেহারা ভাইসা, সৈয়দ নজরুলের চেহারা, আমি কি করতে পারি? এটা তো ইতিহাসের সত্য। আমি যে কথাটা আপনাকে বল, 5 তারিখের উত্তরটা আমি দিব না। এই কারণে দিব না, আমি জিজ্ঞাসা করবো যারা গত 15-16 বছর তার মেয়েকে ব্যবহার করে, অথবা তার মেয়ে ব্যবহৃত, অথবা তার মেয়ের নেতৃত্বে এই দেশটাকে যারা লুট করে আঙ্গুল ফুলে কলা গাছ ফুলে বট গাছ হয়েছে, ওইসব আমি খুব বাজে ভাষায় বলি, আমি আমার ভাইয়ের মতো না। ভাই তো অক্সফোর্ডে লেখাপড়া করছেন, আমি তো আর অক্সফোর্ডে, আমি তো বট গাছের নিচে লেখাপড়া করছি। তো এই হারামজাদারা কোথায়, যারা বঙ্গবন্ধুর জন্য জীবন দিব? এমনকি বড় ব্যবসায়ী শাহ আলম সুবহান তার ছেলেরাও বলছে, জীবনে তো আপনার সাথে আছি, মৃত্যুতেও আপনার সাথে থাকবো। আমি শুনছি কান দিয়ে। তারা কোথায়? এই হারামজাদারা যে লাখ লাখ মিছিল করতো, এরা কোথায়? তামিলনাড়ুর একজন সাধারণ চিত্রনায়িকা ছিল,
2বার 3বার মুখ্যমন্ত্রী হয়েছে জয়ললিতা, তার মৃত্যুর পরে যদি 134 জন লোক আত্মহত্যা করতে পারে, তাহলে বঙ্গবন্ধুর মাথার উপরে স্ট্যাচুর উপরে প্রস্রাব করে তার বাড়ি পুরায় দেয়, আমি এটা বলতে হবে কেন? তারা কোথায়? একটা লোক জীবন দেখ, একটা, অনলি ওয়ান। ইতিহাস তো যা করার করবে, আমি এটা বলতে পারি। ইতিহাস কি করবে এই ব্যাপারটা বলতে পারি। আমি এইখানে বলছি, ঠিক আছে হাসিনা বাজে বক্তৃতা করছে বঙ্গবন্ধু বাড়িতে, আমি একসময় বলছি না যে শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ ছিল, আপনারা যে শূন্য থাকেন। কারণ ৬৬ সনে সে ৬ দফা দিয়া এই দেশে কইছে যে আমি শোষিত হচ্ছি, আমি বাঙালি শোষিত হচ্ছে। সে কত খারাপ কাজ করছে ৬ দফা দিয়া। এই ৬৬ সনে ৬ দফা দিয়ে সে স্লোগান শিখাইছে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। অথচ আমাদের কত সুন্দর স্বাদের পাকিস্তান ছিল, আদমজিরা আমাদের দেশের মালিক ছিল, ইস্পাহানিরা আমাদের দেশে আসতো। এখন এই ৭৫ বছর পরে দেখতাম আদমজির নাতি গাড়ি দৌড়ায় যাইতেছে, রোলস রয়েস গাড়ি, আমি হাততালি দিতাম। এই বেটা এই খারাপ কাজটা করছে। আরও কত পাঞ্জাবি ছেলেরা, সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের বোনদেরকে বিয়া করলে কত সুন্দর বাগনা বাগনি হইতো। এই খুব খারাপ কাজ করছে শেখ মুজিবুর রহমান, তার বাড়ি পুড়িয়ে দেওয়াই দরকার। কিন্তু আমি জিজ্ঞাসা করি, আমার জানা মতে এই কথাগুলো কিন্তু উঠবে, 7 জন বীর শ্রেষ্ঠ, তাদের স্কাল্পচার ভাঙ্গা হলো কেন বাংলাদেশে? 7 জন বীর শ্রেষ্ঠ, কি বলবো, কাকে বলবো? আমি কি আর্মিকে জিজ্ঞাসা করব? আমি কি জেনারেল ওয়াকারুজ্জামানকে জিজ্ঞাসা করব? আমি কি আর্মির অন্য কোনো লোককে জিজ্ঞাসা করব? আপনার কি মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশের আর্মি না? এই 7 জন লোক জীবন দিছে, বীর শ্রেষ্ঠ হয়েছে বলে তো আপনি বাংলাদেশের স্বাধীন দেশের আর্মি। না হলে কোন বেটা বাংলাদেশের বাঙালির ছেলে পাকিস্তানের জেনারেল হয়েছিল? কে লেফটেন্যান্ট জেনারেল হয়েছিল? এমএজি উসমানের মতো একজন প্রতিভাবান সামরিক অফিসার, যাকে জেনারেল মন্টুকুমারি বলছিল যে দিস বয় ওয়ান্স হি উইল বি দ্য জেনারেল অফ ইন্ডিয়া, ভারত ভেঙে পাকিস্তান এসে কর্নেল হয়ে রিটায়ার করতে হয়েছে। সেই যে আর্মির জেনারেলরা বসে আছে, হাজার হাজার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারা কেন দেখে না যে ঠিক আছে শেখ মুজিবের বাড়ি ভাঙ্গে দেয়, কিন্তু এইসব ভাঙ্গে দেয় কেন? 7 জন বীর শ্রেষ্ঠ ভাঙ্গে দেয় কেন? স্কাল্পচার ভাঙ্গে দেয় কেন? ওই সুনামগঞ্জের হাওরে কৃষকের সুন্দর ছবি, টাঙ্গুয়ার হাওরে মানুষ যায়, ওই গাছের নিচে বসে বিশ্রাম নেয়, সুন্দর ছবি দেখে কৃষকের কাস্তে হাতে ধান কাটছে মাথা মাথায়, সেই ছবি ভেঙে দেয় কেন? কেউ কি